সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা যে পর্যন্ত করেছিলাম আমি ঠিক তারপর থেকেই স্টার্ট করব। আশা করি আপনারা বাসায় বসে অঙ্কগুলো প্র্যাকটিস করতেছেন। আর রিসেন্টলি আপনারা ফেসবুকে একটা নিউজ দেখতে পাইছেন অলরেডি, যে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এক্সামের একটা বিষয়। এখন তথ্যটা সঠিক কিনা আমরা এখনো জানি না, তবে আমরা তথ্যটাকে সঠিক ধরে নিয়েই এগোবো, তাহলে আমাদের পড়াশোনার স্পিডটা একটু ভালো হবে। আমরা গত ক্লাসে যা করেছিলাম আশা করি সবার সামনে আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, আশা করি আপনাদের সবার সামনে খাতা কলম থাকতে হবে। তারপরে লিখব যে ব্যাংক সমন্বয় বিবরণী দুইটা পদ্ধতিতে সমাধান করা যায়। আপনারা একটু লিখবেন, লেখা হলে আমাকে বলবেন যে ব্যাংক সমন্বয় বিবরণী দুইটা পদ্ধতিতে সমাধান করা যায়। এখানে দুইটা পদ্ধতি সমন্বয় করা যায়, এখানে বিভিন্ন লেখা আছে, আপনি আপাতত দুইটা লেখেন, আমি পরে বুঝাই দিব কেন আমি দুইটা লিখছি। ব্যাংক সমন্বয় বিবরণী দুইটা পদ্ধতিতে সমাধান করা যায়, লেখা হয়েছে সবার? জি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখেন আমার স্ক্রিনে এখানে লেখা আছে, আপনি না বুঝতে পারলে আমার জিজ্ঞাসা করেন। এখানে 1 নাম্বার দেন, নিচে লেখেন বোথ ব্যালেন্স কারেকশন মেথড। 1 নাম্বার দিয়ে লিখবেন বোথ ব্যালেন্স কারেকশন মেথড। ওটার সামনে আপনি বাংলা লিখবেন উভয় জের সংশোধন পদ্ধতি। লেখা হলে আমাকে বলবেন। জি ভাইয়া, লেখা আছে। উভয় জের সংশোধন পদ্ধতি। 2 নম্বরে লিখবেন সিঙ্গেল ব্যালেন্স মেথড। ট্রেডিশনাল লেখা লাগবে না, ওটা নিয়ে নামে এখন আর আসে না। আপনি লিখবেন সিঙ্গেল ব্যালেন্স মেথড আর সামনে লিখবেন একক জের পদ্ধতি। আর যারা নতুন আছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমাদের বিগত যে ভিডিওগুলো আমি অলরেডি পাবলিশ করেছি ওগুলো একটু দেখে নেবেন, তাহলে আমার কথাগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। এরপরে এগুলো আপনার লেখা লাগবে না। আর এই পিডিএফটা আমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং গ্রুপে আমি আপলোড করে দেবো আজকেই, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই যাবতীয় রুলসটাই আমার হাতের লেখাই আছে। আর আমার হাতের লেখা অবশ্য এত সুন্দর না, যারা অ্যাকচুয়ালি আমাকে চেনে। এরপরে আমরা হেডিং লিখব, জাস্ট ওটা লেখার পরে আমরা হেডিং লিখব সিঙ্গেল ব্যালেন্স মেথড। লেখা হয়েছে সবার? একটু বলবেন, না হলে আমি তো বুঝতে পারি না আপনাদের লেখা হয়েছে কিনা। জি ভাইয়া, লেখা আচ্ছা, হয়েছে। তাহলে 1 নম্বরে লেখেন ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। একটু বলবেন লেখা হলে, ঠিক আছে? তাহলে আমি স্টার্ট করতে পারবো, কারণ সবার হাতে লেখা একই রকম না, একই রকম স্পিড না, তাই আমি বলে গেলেও আপনি শুনতে পাবেন না। 1 নম্বরে লিখবেন ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। যারা এই অঙ্কগুলো আগে করেননি আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বোঝেন বা না বোঝেন আপাতত যা বলছে একটু লিখে যান। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক স্ল্যাশ দিয়ে লেখেন ডিপোজিটর বুক, সামনে ব্র্যাকেট দিয়ে লিখবেন ডেবিট। লেখা হয়ে গেলে বলবেন। জি ভাইয়া। এরপরে 2 নাম্বারটা লিখবেন ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। 2 নম্বরে লিখবেন ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, তারপরে ওর সামনে ব্র্যাকেট দিয়ে লিখবেন সিআর। আমার এই স্ক্রিনে যা লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন তো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর আমার মাইক্রোফোনের সাউন্ড বাড়াতে হবে নাকি কমাতে হবে একটু বলবেন, হ্যাঁ? আমি এখান থেকে মাইক্রোফোনের সাউন্ড কমাতে বাড়াতে পারবো, যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় আমাকে বলবেন। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় কানে লাগে যে আমি মাইক্রোফোন অবশ্য আমার যথেষ্ট দূরেই আছে, তারপরে অনেক সময় সাউন্ড বেশি হয়ে যায়। 3 নম্বরে লিখবেন ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক, সামনে লিখবেন সিআর। ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার ক্যাশ বুক, সামনে লিখবেন সিআর। 4 নম্বরে লিখবেন ব্যাংক ওভারড্রাফট অ্যাজ পার পাসবুক, সামনে লিখবেন ডিআর।
এই চারটা ব্যালেন্স লেখা হয়ে গেলে আমাকে একটু সবাই একটু কনফার্ম করেন মাইক্রোফোন অন করে। জি ভাইয়া লেখা হয়ে গেছে। আচ্ছা, লেখা হয়ে গেছে তাই তো। আচ্ছা, এরপরে চারটা ব্যালেন্স লেখা হয়ে যাওয়ার পরে এরপরে আপনি লেখেন নোট অন, NOTE, নোট অন। জাস্ট যেভাবে পিডিএফটায় লেখা আছে এইভাবে লেখেন নোট অন। নোট অন লিখে লেখেন 1 নং এবং 4 নং একই নিয়ম। এখানে কিছু বোঝা লাগবে না, আপনি জাস্ট আমি যা বলছি লিখে নেন। 1 নং এবং 4 নং একই নিয়ম। এক্ষেত্রে ব্যাংক যা করবে ঠিক তাই করতে হবে। এক্ষেত্রে ব্যাংক যা করবে ঠিক তাই করতে হবে। অর্থাৎ ব্যাংক যদি যোগ করে তাহলে যোগ করতে হবে, আবার ব্যাংক যদি বিয়োগ করে তাহলে বিয়োগ করতে হবে। লিখব নোট নাম্বার 2 নাম্বার, আবার হেডিং করি, নোট 2 দিয়ে একটা হেডিং করো ছোট করে। আমার পিডিএফটা খেয়াল করো, মাউস পয়েন্টার। তারপরে লেখো 2 নং এবং 3 নং একই নিয়ম। 2 নং ও 3 নং একই নিয়ম। এক্ষেত্রে নগদান বই যা করবে ঠিক তাই করতে হবে। অর্থাৎ নগদান বই যদি যোগ করে তাহলে যোগ করতে হবে, আবার নগদান বই যদি বিয়োগ করে তাহলে বিয়োগ করতে হবে। 2 নং ও 3 নং একই নিয়ম। এক্ষেত্রে নগদান বই যা করবে ঠিক তাই করতে হবে। আমি একটু ডিফারেন্সটা দেখাই দিই। নোট নাম্বার 1 ছিল ব্যাংক যা করবে ঠিক তাই করতে হবে, একটু খেয়াল করবেন। নোট নাম্বার 1 ছিল ব্যাংক যা করবে ঠিক, 1 নাম্বার নোটে লিখছি ব্যাংক যা করবে তাই, আর 2 নাম্বার নোটে লিখছি নগদান বই যা করবে তাই। অর্থাৎ নগদান বই যদি যোগ করে তাহলে যোগ করতে হবে, নগদান বই যদি বিয়োগ করে তাহলে বিয়োগ করতে হবে। এখন এরপরে আপনি বিশেষ দ্রষ্টব্য লেখেন বা এরকম করে একটু স্টার মার্ক দেন, দিয়ে লেখেন সিঙ্গেল ব্যালেন্স মেথডে অঙ্ক করতে গেলে কোন কাজটি সঠিক এটি বিবেচনা করা যাবে না। একটু লিখে আমাকে কনফার্ম করেন লেখা হয়েছে কিনা। লেখা শেষ হলে আমাকে বলবেন। জি ভাইয়া লেখা শেষ। ভাইয়া হয়েছে। আচ্ছা, লেখা হয়ে গেছে এটা। এখন জি ভাইয়া। আপনার কাজ হবে নোট নাম্বার 1 আর নোট নাম্বার 2 টানা মুখস্থ করা। কোনো কিছু বোঝার দরকার নাই, আগে মুখস্থ করেন, পরে বোঝানোর দায়িত্ব আমার। এখনই মুখস্থ করতে হবে, 1 মিনিট সময়। আচ্ছা, লেখা হয়ে গেছে না সবার? ভাইয়া এখানে যে ব্যালেন্স শিট মানে 1 নম্বরের আর 4 নম্বরের ডেবিট লেখা আছে আর 2 আর 3 নম্বরের ক্রেডিট এটা লেখা, লিখতে এগুলা হবে। কি নগদান বই আর ব্যাংকের হিসাব অনুযায়ী? না না না, আমি এই বিষয়টাকে আসছি, একটু ধৈর্য ধরেন, আমি সব কিছুই ক্লিয়ার করে দিব। আপনি শুধু একটু লেখেন, আপনার দায়িত্ব হচ্ছে শুধু একটু লিখবেন। আপনাদের লেখা হয়ে গেছে সবার? জি ভাইয়া। আচ্ছা, ক্লাস কেটে গেলে আবারও সেম ভাবে জয়েন করবেন, ঠিক আছে? আর সরি, আমার গিফট লাগবে না। আচ্ছা, এরপরে আমি আবারও একটু আলোচনা করছি। এখানে আমরা চলে যাব, আমি পিডিএফটাকে একটু অফ করে দিব। নর্মালি আমি আপনাদের বোঝানোর জন্য, যারা যেহেতু ফার্স্ট ক্লাস করতেছেন তাদের উদ্দেশ্যে বলছি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, যারা প্রথম থেকে ক্লাসে একটু গ্যাপ আছে তাও একটু খেয়াল করেন। একেবারে প্র্যাকটিক্যালি আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন অঙ্কগুলো করতে গেলে এগুলো সাধারণত কোনো ধরাবাঁধা ডেবিট ক্রেডিট নিয়মে ওইভাবে হয় না। প্রথম কথা, এগুলো একটু প্র্যাকটিক্যালি বুঝতে হবে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোনভাবে কাজগুলো করে থাকি। নর্মালি একজন ব্যক্তি যদি কোনো ব্যাংকে একটা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করে, ওপেন করার সাথে সাথে 2 জন ব্যক্তি তার হিসাব রাখবে। অর্থাৎ একটা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করলে আপনার 2টা খাত সৃষ্টি হয়ে যাবে। আমি বাম পাশে লিখছি পাসবুক, ডান পাশে লিখছি ক্যাশবুক। পাসবুক মানে ব্যাংক বুক, পাসবুকের অপর নাম ব্যাংক বুক, এবং ক্যাশবুকের অপর নাম ডিপোজিটর বুক। অর্থাৎ একটা ক্যাশবুকের সৃষ্টি হবে, একটা পাসবুকের সৃষ্টি হবে। একটা অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে অটোমেটিক্যালি 2টা
অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এখন একটু খেয়াল রাখবেন, দরকার হয় আমি আজকে অঙ্ক করাবো না তাও ভালো, কিন্তু আপনি এইটা একটু বোঝার ট্রাই করবেন। মনে করেন আমি আমার অ্যাকাউন্টে 5,000 টাকা জমা দিব। ব্যাংকে কারো অ্যাকাউন্ট আছে এখানে? জি জি ভাইয়া। কার আছে একটু নাম বলবেন? জি এমডি ভাইয়া। আলামিন বিজয় সাকিব। আচ্ছা, আলামিন ভাই খেয়াল করেন, আলামিন ভাই যখন ব্যাংকে টাকা দিতে জমা দিতে যান, আপনি একটা ডিপোজিটর বুকে টাকাগুলো একটা ফর্ম ফিল আপ করেন না? জি আচ্ছা, ওই যখনই ফর্ম ফিল আপ করলেন, মনে করেন যে আপনি 5,000 টাকা জমা দিবেন, তার মানে আপনার অ্যাকাউন্টে আপনি 5,000 টাকা জমা দিবেন। তার মানে আপনার অ্যাকাউন্টে আপনি কত টাকা লিখবেন, 5,000 নাকি তার বেশি লিখবেন? আচ্ছা, 5,000 টাকা। আচ্ছা, ঠিক এই যে আমি আমার অ্যাকাউন্টে কয় টাকা লিখলাম, 5,000 টাকা। তার পরের প্রসেসটা কি আমাকে একটু বলেন, আপনি কি করবেন তারপরে? ওই যে আপনার ডিপোজিটের বুকটা নিয়ে কোথায় যাবেন আপনি? ব্যাংকে যেখানে টাকা জমা নেয়। হ্যাঁ, তার মানে প্রথমে ওইটা ফিল আপ না করলে কি চেক ব্যাংক ইস্যুর এখানে যাব। না, চেক এটা তো ইস্যু, শেয়ার গেছে না, এটা টাকা। টাকা জমা দেওয়ার জন্য সেক্টর আলাদা। আমরা সেখানে আমরা চেক ইস্যু নাকি ও বিষয় ওটা আমরা চিন্তা করব না, আমরা এটা নিয়ে সরাসরি ব্যাংকে যাব। শুধু আমরা এটুকুই জানি, ওটা সরাসরি নিয়ে কোথায় যাব, ব্যাংকে যাব। ব্যাংকে। হ্যাঁ, এখন ব্যাংকের ভিতরে অনেক সেক্টর আছে, সেটা আমরা আলাদা, ওটা আমাদের ভিন্ন কথা। খেয়াল করবেন, মাইক্রোফোনটা অফ করবেন যার সাউন্ড আছে। হ্যাঁ, এখানে দেখেন, আলামিন ভাই যদি 5,000 টাকা ব্যাংকে জমা দিতে যায়, তাহলে তার অ্যাকাউন্টে সে প্রথমে খাতায় বা তার যে ডিপোজিটের বুক সেই বইতে কয় টাকা লিখবে সে, 5,000 টাকা। এবং সেই 5,000 কাগজটা নিয়ে কোথায় যাবে সে, ব্যাংকে। ব্যাংকে। তাহলে ব্যাংকে যখন যাবে ওই কাগজটা ব্যাংকের হাতে দিবে, তারপরে ওই ব্যাংকের লোকজনও তার অ্যাকাউন্টে যোগ করে দিবে 5,000 টাকা। সরি, আমি 7,000 টাকা। 5,000 টাকা নাকি তার বেশি জমা করবে আলামিন ভাই? জি না, 5,000 টাকা বেশি আপনি কেন? আপনি যে কয় টাকা জমা দিবেন ব্যাংকও কি করবে, সে কয় টাকা জমা দিবে। সিস্টেমটা এখানে এরকমই লাগানো। এখন খেয়াল করেন, আলামিন ভাইয়ের অ্যাকাউন্টে এখন কয় টাকা যাচ্ছে জমা, 5,000 টাকা। 5,000। অ্যাকাউন্ট কিন্তু একটা, আমি এখানে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট একটা, কিন্তু হিসাব রাখবে কয়জন, দুইজন। ব্যাংক রাখবে দুইজন। আর কে রাখবে, নিজে রাখবো, গ্রাহক। গ্রাহক রাখবে আমি। আর ওই ব্যাংক রাখবে একই অ্যাকাউন্টের টাকা। তার মানে একটু যদি মনে করেন যে আলামিন ভাই 5,000 টাকা জমা দিচ্ছে, আলামিন ভাই এখন সেখান থেকে 2,000 টাকা তুলে নিবে। তাহলে তুলে নেওয়ার জন্য আলামিন ভাই প্রসেসটা কি, ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার এটিএম কার্ড বাদে চেক কাটতে হবে। চেক কার্ড, এটিএম বা চেক। আমরা এটিএম এর কথা বাদ দিব, আমরা ট্রেডিশনাল মেথডে যাব, আমরা হচ্ছে চেকে টাকাটা নিব। তার মানে চেকের পাতাটা কি কেটে দিতে হবে নাকি দিতে হবে না? দিতে দিতে হবে। হবে। এখন নর্মালি কথা, আমরা মনে হয় এতটা বোকা নই যে ওই ব্ল্যাঙ্ক চেক কাউকে দিব নাকি ওটা ফিল আপ করে দিব। ফিল Fill আপ up করে করে দিতে দিতে হবে। অবশ্যই আমি ফিল আপ করে দিব, তা না হলে তো আমি তো ব্ল্যাঙ্ক দিব না, কারণ আমি এতটা বোকা নই। তার মানে আমি জি। আমার অ্যাকাউন্ট থেকে আমি 2,000 টাকার একটা চেক কেটে দিয়ে দিলাম, একজন গ্রাহককে দিলাম, বা মনে করি যে আমি চেকটা একজনকে দিয়ে দিলাম। ওই চেকটা যখন ব্যাংকে যাবে তখন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কত মাইনাস হবে, 2,000 2,000 টাকা। 2,000। 2,000 টাকা মাইনাস হবে। তখন ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও মাইনাস হবে কত টাকা, 2,000 টাকা। এখন খেয়াল করেন, মনে করেন যে আলামিন ভাইয়ের অ্যাকাউন্টে এই মাসে মাত্র 2টা লেনদেন হয়েছে, তার মানে আলামিন ভাইয়ের অ্যাকাউন্টে এখন ব্যালেন্স কত দেখাবে, 3,000 টাকা। তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী ব্যালেন্স কত দেখাবে, 3,000। 3,000 টাকা। কিন্তু এইরকম যদি কখনো প্রবলেম, মানে এটা প্রবলেম না, এটা অ্যাকচুয়ালি মিলে গেছে। কেন মিলবে, কারণ একটা অ্যাকাউন্টের হিসাব রাখবে কয়জন, দুইজন। দুইজন রাখুক আর 5জন রাখুক, লাস্টে ফলাফল দুইজনের কি হবে, সমান হবে না? জি। আচ্ছা, সমান হবে। যদি সমান হয়ে যায় তাহলে এই অঙ্কটায় কোনো প্রবলেম হবে না, মানে এটা কোনো ব্যাংক রিকনসিলিয়েশনের অঙ্ক হবে না। ব্যাংক রিকনসিলিয়েশন মানে এখানে সংশোধন করতে হবে, এটা অ্যাকচুয়ালি কোনো আমাদের সামনে এরকম কোনো অঙ্ক দিবে না। আমাদের সামনে অঙ্কটা দিবে কেমন একটু খেয়াল করেন, আমি একটু চেঞ্জ করে দিলাম। আলামিন ভাই অ্যাকাউন্ট থেকে তুলে নিছে 2,000 টাকা। কত টাকা তুলে নিছে, 2,000। 2,000 টাকা। সেটা ব্যাংকের কাছে দিছে, কিন্তু ব্যাংক ভুলক্রমে 2,000 মাইনাস না করে মাইনাস করছে মাত্র 200 টাকা। তখন ব্যাংক অনুযায়ী ব্যালেন্স দেখাবে কত, 4,800। 4,800। 4,800। টাকা। এই যে যে গড়মিল হয়ে গেল, এই গড়মিল মানেই হচ্ছে অঙ্ক, এটা আপনার কাছে তুলে দিবে।
এই গরমিলটা কেন হলো আপনি এটাকে কারেকশন করে দিবেন। বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। জি। আচ্ছা, এই হচ্ছে আমাদের অঙ্ক সিস্টেম। এখন খেয়াল করেন, আমি আমার পিডিএফে লিখেছিলাম, একটু উপরে খেয়াল করব, এখানে লিখছিলাম যে ব্যাংক সমন্বয় বিবরণী দুইটা পদ্ধতিতে করা যাবে, একটা বোথ ব্যালেন্স কারেকশন মেথড আর একটা সিঙ্গেল ব্যালেন্স কারেকশন মেথড। যখন বোথ ব্যালেন্স মানে উভয় জের বা দ্বৈত জের, যখন আমি আমার এই অঙ্কটায় খেয়াল করি, এখানে কয়টা ব্যালেন্স মানে জের আছে? পাসবুকের, আরেকটা কোন বুকের? দুইটা। ক্যাশ বুকের। এই Cash book। দুইটা, হ্যাঁ দুইটা জের নিয়ে যখন আমি অঙ্ক করব তখন সেটা হবে ডাবল ব্যালেন্স বা বোথ ব্যালেন্স। যখন আমি একটা বই নিয়ে অঙ্ক করব তখন সেটা হবে সিঙ্গেল ব্যালেন্স। আমার কথা ক্লিয়ার? জি। আচ্ছা, এখন দেখেন এই অঙ্কটার ব্যালেন্সটা কিভাবে মেলানো যায় খেয়াল করেন। মূল কথা, আমার টার্গেট এই দুইটা অ্যাকাউন্টের ব্যালেন্স সমান বানাতে হবে, দুইটা অ্যাকাউন্টের ব্যালেন্স সমান বানাতে হবে। সমান। তার মানে ক্যাশ বুকে কত শো করতেছে? 3000। 3000। ফেসবুকে 3000, পাসবুকে কত শো করতেছে? 4800। 4800। আমি যদি এখানে 3000 করে দিই, 4800, এখানে 3000 করে দিলাম আর এখানে 2000 করে দিলাম, তাহলে কি ব্যালেন্স মিলে গেল? জি ভাইয়া। জি। এটাও একটা পদ্ধতি যে অঙ্ক মেলানোর হ্যাঁ। ক্ষেত্রে। বা আরেকটা পদ্ধতি আছে, সেটা খেয়াল করেন, আমার মূল টার্গেট আমি ব্যালেন্স মিলাবো আর কোনো কিছু না। এখানে আমার 4800, তাহলে আমি এ সাইডেও 4800 বানাবো, তাহলে এই সাইডে আমার 4800 বানাতে হাঁসের সাউন্ড আছে, যার পাশ থেকে একটু অফ করে দিবেন, কারণ এটা রেকর্ডিং করব, অনলাইনে পাবলিক হবে তো প্রবলেম হবে। তার মানে এখানে যদি আমি ক্যাশবুকে 200 করে দিই তাহলে কি এখানে 4800 টাকা আসবে? জি। অর্থাৎ এইভাবে আমি যে কোনো পদ্ধতিতে মিলাতে পারছি, মানে আমার মূল টার্গেট দুটো ব্যালেন্স মিলানো। এখন আমাদের ভাই আমরা তো উড়াইছি 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই প্রসঙ্গে আসছি। আমি এখানে আমার টার্গেট নিয়েছিলাম হচ্ছে আমি ব্যালেন্স মিলাবো, আর কোনো কিছু না। তাই আমি ব্যালেন্স মিলানোর মিলাবো। ক্ষেত্রে যে কোনো জায়গায় যেভাবে আমি ব্যালেন্সটা মিলাই দিছি, আর কোনো কিছু না। এখন মূল অঙ্কে আমি যখন আসবো তখন আপনাদের এবারে আমি একটু খেয়াল করব। তার মানে আমি আবারও বলছি, একটা অ্যাকাউন্ট কয়জন রাখবে? দুইজন হিসাব রাখবে, দুইজন। একজন রাখবে ব্যাংক, আরেকজন দুইজন। কে রাখবে? ক্যাশবুক। একটা অ্যাকাউন্টের হিসাব দুইজন রাখবে, কিন্তু Cash- দুইজনের ব্যালেন্স অল টাইম কি হবে? সমান হবে। 10। সমান হবে। এটা হচ্ছে আমার মূল কনসেপ্ট, দুইজনের ব্যালেন্স সমান হবে। যখন দুইজনের ব্যালেন্স একসাথে নিয়ে অঙ্ক করব তখন সেটা হয়ে যাবে, আমার অঙ্কটার সিস্টেম হয়ে যাবে বোথ ব্যালেন্স। যখন আমি একটা বই নিয়ে অঙ্ক করব তখন সেটা হয়ে যাবে সিঙ্গেল ব্যালেন্স। ঠিক আছে আমার সিঙ্গেল ব্যালেন্স। সিঙ্গেল ব্যালেন্স, আর কোনো কিছু না। আজকে আমি বোথ ব্যালেন্সে নিয়ে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, আপনাদের কাছে রিকোয়েস্ট ওই ক্লাসগুলো একটু দেখে আসবেন, তাহলে আপনার জন্য আমার জন্য অন্তত সুবিধা হবে। এখন আপনি যে কাজটা করবেন, আজকে আমরা সিঙ্গেল ব্যালেন্সের একটা অঙ্ক করব। খেয়াল করেন, আমার পিডিএফটা দেখা যাচ্ছে, এই কোশ্চেনটা। জি ভাইয়া। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের গ্রুপে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং গ্রুপে আমি আপলোড করে দিব, আপনারা একটু ডাউনলোড করে নেবেন। আর আপনাদের কাছে যদি বই থাকে, বই থেকে বের করতে পারেন, আমি এগুলো সব বই থেকেই কালেক্ট করেছি। ঠিক আছে, আমাদের কোচিংয়ের বই পেজ নাম্বারটা দিয়ে দিয়েন ভাইয়া। পেজ নাম্বার দিলেও মিলবে না মেবি, কারণ আমার কাছে এডিশন তো পুরনো, কারণ নতুন এডিশনের বইগুলো আপাতত আমার কাছে নেই, কারণ অন্তত আমি যেখানে আছি সেখানে নেই। পিডিএফটা দিয়ে। আচ্ছা, পিডিএফটা দিয়ে দেবো, আপনারা একটু কষ্ট করবেন, একটু কষ্ট না করলে আসলে করতে পারবো না। অ্যাকচুয়ালি এই 13 নম্বরের অঙ্কটা আপনি পড়েন, একজনের নাহিদ পড়েন তো। From the following particulars, ascertain ascertain the cash book balance as on December 31, 2010. আচ্ছা, এক মিনিট এখানে একটু দাঁড়ান, এখানে একটু বোঝার আছে। আমরা এই অ্যাসার্টেইনটা করতেছি কবে? ডিসেম্বর কত তারিখে? 31। আচ্ছা, 31। একটু খেয়াল করবেন, আমরা অঙ্কটা করব ডিসেম্বরের 31-এ। আচ্ছা, ডিসেম্বর 31-এ করব এবং 2010 সালে, খেয়াল করেন আজ থেকে আরো 10 বছর আগের অঙ্ক। আচ্ছা, এরপরে এক নাম্বারটা একটু পড়েন তো নাহিদ। Bank balance as per passbook. টাকা। আচ্ছা, আর লাগবে না, আমার অঙ্ক ধরা হয়ে গেছে। প্রথম ব্যালেন্সটা লেখা আছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কোন বুক? পাসবুক। পাসবুক। আচ্ছা, আমি আপাতত আপনাদের বোঝানোর জন্য পিডিএফটা আপনারা পেয়ে যাবেন, ওখানে ক্লিয়ারলি ভাবে লেখা আছে সবকিছু। এখানে দেখেন, সিঙ্গেল ব্যালেন্সে লিখছিলাম ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কোন বুক? পাসবুক। 2 নাম্বারটা কোন বুক?
পাসবুক। Passbook. তার মানে ওইখানে যে Passbook, ব্যালেন্সটা দেওয়া আছে এই রুলসটা কিন্তু আমার ক্রিয়েট করা, এটা কিন্তু বইয়ে কোনো জায়গায় আপনি পাবেন না। আমার সিস্টেম অনুযায়ী আপনি যখন ধরবেন, যেহেতু আপনি আমার ক্লাস করতেছেন, আশা করি আমার মতো করে একটু বোঝার ট্রাই করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তার মানে ওইখানে যে অঙ্কের যে ব্যালেন্সটা দেওয়া আছে সেটা আমাদের নিয়ম অনুযায়ী কয় নাম্বারে আছে, একে নাকি দুইয়ে? 2 number. 2 দুইয়ে। আচ্ছা, আমরা এখানে লিখেছিলাম নোট নাম্বার 2-এ লিখেছিলাম 2 এবং 3 একই নিয়ম, অর্থাৎ 2 নাম্বার আর 3 নাম্বার যেটাই থাকবে না কেন সেটা একই নিয়ম হবে 2 আর 3 এর ক্ষেত্রে। এক্ষেত্রে ব্যাংক সরি নগদান বই যা করবে ঠিক তাই করতে হবে। কোন বুক করবে? নগদান বই। নগদান বই। এখানে আপনি Okay. মূল কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন, নগদান বই যা করবে তাই করব। শুধু সবাই একটু একবার একটু বলেন যে নগদান বই যা করবে আমরা তাই করব। কোন বই? নগদান বই। নগদান বই নগদান যা বই করবে আমরা তার করবো। যা করবে আমরা তাই করব। এটা আমরা আমরা তাই আজকের করব। আজকের অঙ্কের জন্য আমরা একটু মুখস্থ করে নিব, নগদান বই যা করবে তাই করব। আচ্ছা, ব্যাংক না, কিন্তু আমি আবারও বলছি ব্যাংক বুক না, আমরা কোন বুক? নগদান বই। নগদান। ব্যাংক নগদান বইয়ের বই। হ্যাঁ, ব্যাংক বইয়ের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পাসবুক, সেটা আমরা ভিন্ন কথা। ক্যাশ বুকের আরেকটা নাম হচ্ছে ডিপোজিটর বুক, আরও বিভিন্ন নাম আছে, রেজিস্টার বুক আছে, সেগুলো আসে না সাধারণত। আমরা যতটুকু আসে ততটুকুর ভেতরেই ট্রাই করব। Okay. আচ্ছা, এখানে আমরা একটু দেখব আমাদের টোটাল লেনদেন, এটা 1 2 3 4 5 যে কটা লেনদেন আছে থাক, সেটা সমস্যা নেই। আমরা এখানে একটু বোঝার আছে আর একটু। 1 নম্বরে আছে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। দেখেন এই ব্যালেন্সটা বাদে আর কোনো ব্যালেন্স কি আছে আমার এখানে? আর কোনো ব্যালেন্স নেই। তার মানে ওই যে আমি 4টা ব্যালেন্স লিখছিলাম, ওই 4টা ব্যালেন্সের শুধুমাত্র একটা ব্যালেন্স আছে। যদি কখনো একটা ব্যালেন্স থাকে তাহলে অঙ্কটা করতে হবে সিঙ্গেল ব্যালেন্সে। যদি ওই 4টা ব্যালেন্সে যদি 2টা ব্যালেন্স থাকে তাহলে আপনি করবেন বোথ ব্যালেন্স। তাহলে আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, নর্মালি খাতায় ঠিক আমি যেভাবে করছি এভাবে একটা ছক করেন, দেখা যাচ্ছে? আমি একটু ছোট করে দিছি স্ক্রিন, আপনি ফরম্যাটটা করেন, আমি পরে বড় করে দিব। জাস্ট ফরম্যাটটা একটু করে ফেলেন, যেভাবে আমি করছি একই রকম ভাবে একটু ফরম্যাট করেন, 2টা টাকার ঘর দিয়ে একটা ফরম্যাট করে ফেলেন। সবার করা হয়ে গেলে আমাকে একটু বলবেন। আচ্ছা, ফরম্যাটটা করা হয়ে গেলে আমরা এগোবো। আমি স্ক্রিনটাকে একটু বড় করে দিই। আচ্ছা, লেখা হয়ে গেছে। আমি আমার কোশ্চেনটাকে আবার একটু ওপেন করি, খেয়াল করেন। এই গড়গড় সাউন্ড আসছে কার পাশ থেকে? একটু মাইক্রোফোন অফ করবেন। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন। প্রথমে আছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, কত টাকা? 840 টাকা। 840 টাকা। 840 টাকা আছে, তার মানে আপনি একটু লিখে ফেলেন 840 টাকা লিখবেন। কোথায় লিখবেন? এখানে লেখেন, এই যে আমি অলরেডি লিখেছি ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, বা ওখানে যেভাবে আছে আমি যেভাবে লিখছি এভাবে লেখেন, কোনো সমস্যা নেই। ব্যালেন্স অ্যাজ পার পাসবুক লাস্টের ঘরে লিখবেন 840 টাকা। আচ্ছা, পরে যে কোনো নাম লিখিনি, এখানে লেখা ছিল কোম্পানি নেম, আমি ওটা কেটে দিছি, কারণ আজকের অঙ্কটা অ্যাকচুয়ালি কোনো কোম্পানির নাম নেই। হ্যাঁ, যদি কোনো নাম থাকে আমরা ওখানে লিখে নেব। লিখছি পাসবুকের ব্যালেন্স, তার মানে আমরা যখন পাসবুকের ব্যালেন্সটা লিখছি আমরা খেয়াল করব পাসবুক লিখতেছি, তার মানে কোন বুক লিখিনি বলো তো? একটা অ্যাকাউন্টে 2টা বুক থাকে, কোন বুক লিখিনি? ক্যাশ বুক লিখিনি। ক্যাশ বুক লিখিনি। হ্যাঁ, তার মানে যে বুক লিখবো না, শর্টকাটে মনে রাখার জন্য, যে বুক লিখবো না সেই বুক যা করবে তাই করব। থিমটা ধরতে পারছো কিনা? জি। যদি আমি এখানে খেয়াল করো, আরেকবার বলেন। আচ্ছা খেয়াল করো, আমি এখানে কোন বুক লিখছি? ক্যাশ বুক না পাসবুক? পাসবুক। তার মানে আরো একটা বুক আছে, সেই বুকের নাম কি? ক্যাশ বুক। ক্যাশ বুক। তার মানে আমি বলতে পারি আমি ক্যাশ বুক লিখিনি। তার মানে যে বুক লিখবো না ওই বুক যা করবে তাই, আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি। তার মানে আমি যদি এখানে খেয়াল করেন, আমি যদি এখানে পাসবুকের জায়গায় ক্যাশ বুক লিখি, এখানে যদি কি বুক লিখি বলো তো? ক্যাশ বুক। আচ্ছা, এখানে যদি ক্যাশ বুক লিখি তাহলে অপর সাইডে যে বুক থাকবে, তাহলে অপর সাইডে কোন বুক থাকবে তাহলে বলো তো? পাসবুক। তাহলে পাসবুক যা করবে তাই, আমি এটাই বোঝাতে চাচ্ছি। অর্থাৎ এখানে যেটা লিখবো তার বিপরীত বই যা করবে ঠিক তাই করব। আমি ওইখানে যে রুলস
ওইখানে যে রুলসটা লিখছি এটা হচ্ছে সেম কথাই। তার মানে পাসবুকে লিখলাম, তার মানে আমাদের এই অঙ্ক অনুযায়ী পাসবুক লিখছি, লিখিনি ক্যাশবুক, তার মানে ক্যাশবুকে যা করবে তাই করতে হবে। এই কনসেপ্ট এখনো কার ক্লিয়ার হয় নাই? একটু রেসপন্স করবেন, এই কনসেপ্টটা কার ক্লিয়ার হয় নাই? তাহলে ক্লিয়ার ক্লিয়ার ভাই। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা আজকে প্রথম কোশ্চেন, তার মানে আমাদের আবারও বলছি কোন বুক যা করবে তাই করবো বলো তো? নতুন পূজা যেটা থাকবে না সেটা। না ওটা না, আমাদের আজকের অঙ্কের জন্য ক্যাশবুক ক্যাশবুক যা করবে তাই করবো, মানে আজকে যে হ্যাঁ, অঙ্কটা cash সলভ, হ্যাঁ ক্যাশবুক যা করবে তাই। ঠিক আছে, আমাদের মূল মন্ত্র একটাই, ক্যাশবুক যা করবে তাই, এই কনসেপ্টটাই নিয়ে আমরা এগোবো। বি নাম্বার আমরা একটু পড়ি, বলছে চেক ডিপোজিটেড বাট নট রেকর্ডেড ইন ব্যাংক, ব্যাংকে লেখা হয়নি। এটার বাংলা যদি করি, চেক ডিপোজিট করছি কিন্তু সেটা ব্যাংকে লেখা হয়নি। খেয়াল করো, চেক যদি ডিপোজিট করা হয় তাহলে কে আগে লিখবে? আমি ক্যাশবুক আগে ব্যাংক লিখবে? আগে লিখবে না? না না না, টাকা জমা দিতে গেলে আগে নিজে লিখতে হয়, নিজে একটা কাগজ ফিল আপ করে আমি- সেটা ব্যাংকে দিতে হয়। তার মানে চেক যদি আমি ডিপোজিট করি তাহলে আমার বইতে আমি আগে যোগ করব, অর্থাৎ চেক ডিপোজিট করলে ক্যাশ বুকে আগে যোগ হয়। এখন সেটা কে লেখে নাই বলো তো? ব্যাংক Bank. লেখে নাই। ব্যাংক লেখে নাই। তার মানে আমাদের কনসেপ্ট কি ব্যাংকের দিকে যাবে নাকি ক্যাশ বুকের দিকে যাবে বলো তো? ক্যাশবুকের দিকে যাবে। তাহলে ক্যাশ বুক কি করছে? অবশ্যই ক্যাশবুকের দিকে। হ্যাঁ, আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ক্যাশ বুক যা করবে তাই, আমরা লেনদেনটা পড়ে ব্যাংক কি করছে কিনা সেটা আমরা দেখতে যাব না। আমাদের আজকের অঙ্কের জন্য আমরা লেনদেনটা পড়ে দেখব নগদান বই কি করছে। চেক ডিপোজিট করলে নগদান বই কি করে? যোগ করে না বিয়োগ করে? যোগ করে। যোগ করে, তাহলে নগদান যোগ করে। হ্যাঁ, যোগ করে। যোগ করে। তার মানে আমরাও আমাদের ভাইয়া কোন ব্যাংক জব কোনটা উত্তর বুঝতে পারছি না। বুঝিনি আপনার কথা আমি, আরেকবার বলবেন? বলছি ব্যাংক চেক ডিপোজিটেড মানে কি জমা দেওয়া হচ্ছে? হ্যাঁ, চেক জমা দেওয়া হচ্ছে একটা, এই চেক জমা দেওয়া হচ্ছে মানে একটা চেক ডিপোজিটেড করা হচ্ছে মানে আমি টাকাটা আমার অ্যাকাউন্টে জমা দিচ্ছি, আর কোনো কিছু না। ঠিক আছে, তার মানে আমি জমা করলে তাহলে ব্যাংক কি সেটা জমা করছে বলো তো? না, না ব্যাংক করে নাই। করেনি। কিন্তু আমরা কি ব্যাংকের দিকে তাকাবো নাকি আমাদের নগদান বইয়ের দিকে না, তাকাবো? নগদান নগদান বই। বইয়ের দিকে তাহলে তাকাবো। নগদান বইতে কি করা হয়েছে, যোগ নাকি বিয়োগ? যোগ। তার মানে আমরা যোগ। এখন কোনো কিছু দেখতে যাব না, ব্যাংক কি করছে কিনা তাও দেখতে যাব না, কারণ আজকের অঙ্কের জন্য আমরা মূল মন্ত্র হিসেবে শিখে নিচ্ছি নগদান বই যা করবে তাই। তার মানে নগদান বই যোগ করছে, আমরাও এখানে যোগ করব। লেখো যে কি লিখতে পারি, নামটা লিখতে পারি চেক ডিপোজিটেড, তাই লেখো। চেক ডিপোজিট। হ্যাঁ, CHE, চেক বানান ভুল গেল, একটু সবাই একটু দেখে নিও। CHECK। ভাইয়া, হ্যাঁ বলেন। ডিপোজিট ইন ট্রানজিট লেখা যাবে? না না না, ডিপোজিট ইন ট্রানজিট না, এটা চেকের জমা, তাই লিখতে হবে। CH ওই পোস্টালের সাথে লেখা যাবে না। ECK, চেক ডিপোজিটেড, বাট কি হয় নাই বলো তো? 11,500। না না, কি হয় নাই, চেক তো জমা দিছে, ব্যাংক কি করে নাই? রেকর্ডেড। ব্যাংক কি করে নাই? করে নাই। রেকর্ড করে নাই, নট রেকর্ডেড, Record করে নাই। নট রেকর্ডেড বাই ব্যাংক। কত টাকা? 11,500 টাকা। প্রথম ঘরে লিখবো, জি ভাইয়া। বোঝো নাই কে বলো? মাইক্রোফোন অফ করতে হবে। এখানে আমার এই অঙ্কটায় আমার 6টা লেনদেন আছে, 6টা না 7টা, 3 আর 3 6টা। এই 6টা লেনদেন বোঝাতে যদি 2 ঘন্টাও সময় লাগে আমি সময় দিব, কোনো সমস্যা নেই, কিন্তু আমার সার্থকতাটা তখনই হবে যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। এটাকে বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আমি আবারও একটু রিপিট করছি, আমরা আজকের অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ আজকের অঙ্কটার ক্ষেত্রে ব্যাংক কি করছে সেটা দেখব না, আমরা দেখব কোন বুক কি করছে বলো তো? ক্যাশ বুক। নগদান বই যা করছে তাই তাহলে করবে। নগদান বই এখানে কি করছে, যোগ না Cash book। বিয়োগ? যোগ করছে, যোগ। আমরা তাই যোগ করছি। আমরাও এখন আমাদের বইয়ে যোগ করে দিলাম। ক্লিয়ার কথা? অ্যাড মানে যোগ, আর লেস হলে এই লেসের ঘরে লিখবো, অ্যাডের ঘরেগুলো যোগ লিখবো, লেসের ঘরেগুলো বিয়োগ লিখবো। এবার আমরা দ্বিতীয়টা পড়বো, সি নাম্বারটা। আর এখানে নাম্বারিংটা দেওয়ার দরকার নাই, আমরা যখন অঙ্ক করবো এগুলো নাম্বারিং লাগবে না।
2 নাম্বারটা একটু পড়ো তো, আমি পড়ি, তোমাদের পড়া লাগবে না। ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট, টাকা আছে 250 টাকা, হ্যাড বিন ওভার ক্রেডিটেড ইন দ্য ক্যাশ বুক, যেটা ক্যাশ বুকে ওভার ক্রেডিটেড করা হয়ে গেছে। খেয়াল করো, ডিপোজিট হচ্ছে ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট। এই ব্যাংক ওভারড্রাফটের বিষয়টা একটু বুঝতে হবে। ব্যাংক ব্যাংক ওভারড্রাফট, জমা অতিরিক্ত। ওভারড্রাফট মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। হুম। ব্যাংক জমাতিরিক্ত, আমি আমার অ্যাকাউন্টটাকে একটু বের করে নিই, এটা দিয়ে বুঝাই। খেয়াল করেন, এটা দিয়ে হবে না, এটা দিয়ে বুঝাই। আমার ক্যাশ বুকের অ্যাকাউন্টে কত টাকা জমা আছে বলেন তো? 4,800। আমি যদি এখান থেকে টাকা 4,800 তুলে নিই তাহলে কয় টাকা তুলতে পারবো? 4,800 না, সম্পূর্ণ টাকা 4,800 টাকা। 4,800 টাকাই তুলতে পারবো। আমার অ্যাকাউন্টে টোটাল জমা আছে এখন ওই অ্যাডলেস করিডোরে সব শেষে জমা আছে 4,800। আমি যদি এখন তুলতে পারি তাহলে কয় টাকা তুলতে পারবো? 4,800, এর বেশি কি পারবো? পারবো না। 4,000। এখন ব্যাংকে একটা সিস্টেম আছে, যদি গ্রাহকের সাথে লেনদেন অনেকটা ভালো থাকে তখন আমার অ্যাকাউন্টে মনে করো যে আছে 4,800, কিন্তু আমার এমার্জেন্সি, আমার টাকা লাগবে, তখন আমি ব্যাংকে বললাম যে দেখো আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, আমার টোটাল লাগবে 10,000 টাকা লাগবে, তাহলে তুমি আমার অ্যাকাউন্টে জমা আছে 4,800, আর বাকি যে টাকাটা কম আছে ওইটা তুমি আপাতত আমাকে দিয়ে দাও, আমি তোমাকে পরে দিয়ে দিব। অর্থাৎ আমার জমা যা আছে তার থেকে বেশি তুলে নেওয়াকে সংক্ষেপে বলে ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট। বুঝছেন আমার কনসেপ্টটা? জি। অর্থাৎ জমা যা আছে তার থেকে বেশি তুলে নেওয়া হলে সেটা কি হয়ে যাবে? ব্যাংক ওভারড্রাফট। ওভারড্রাফট। ঠিক আছে, ব্যাংক এখন কথা হচ্ছে ব্যাংক, জমাতিরিক্ত। হ্যাঁ আচ্ছা, ব্যাংক কি আমাকে শুধু শুধু টাকা দিবে নাকি বিনিময়ে ওই যে বেশি টাকা না। দিলে ওটার জন্য সুদ নিবে? সুদ নিবে। সুদ নিবে। তাহলে সুদ এই নিবে। যে টাকাটা সুদ নিবে ওই সুদটা আমার দৃষ্টিকোণ থেকে ব্যয় আর ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আয়। বুঝছেন কিনা কথাটা? জি। যে সুদটা আমি দিচ্ছি সেটা আমার দৃষ্টিকোণ থেকে, আয়। আমার দৃষ্টিকোণ থেকে ব্যয়, আহ, আর ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যয়। ঠিক এখানে সেম একটা কাহিনী হয়েছে। ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফটের 250 টাকা হ্যাজ বিন ওভার ক্রেডিটেড ব্যাংকের ইন দ্য নিষ্পত্তি কার? ক্যাশ বুক। এই ব্যাংক book। ওভারড্রাফটের ইন্টারেস্টটা, এই সুদটা আমার অ্যাকাউন্ট থেকে আমি ওভার ক্রেডিটেড করছি। ওভার ক্রেডিটেড মানে বেশি ক্রেডিট করছি। তার মানে আমি 250 টাকা বেশি বিয়োগ করছি নাকি কম বিয়োগ করছি? বেশি বিয়োগ করছে। বেশি বিয়োগ করছি, বেশি। কারণ খেয়াল করে রাখেন, জি। ক্যাশ বুকে ডেবিট করলে টাকা বাড়ে না কমে? বাড়ে। ক্যাশ বুকে ক্রেডিট বাড়ে। করলে টাকা কি হয়? কমে। আর এখানে ক্লিয়ারলি বলে দিছে কমে। ওভারড্রাফটের ইন্টারেস্ট, তার মানে এই ইন্টারেস্ট আমার জন্য আয় নাকি ব্যয়? ব্যয়। আমাদের ব্যয়। আচ্ছা, এইখানে যদি ব্যাংক ওভারড্রাফট কথাটা না বলতো তাহলে আমি বুঝতে পারতাম না যে এই ইন্টারেস্টটা আয় নাকি ব্যয়। মানে যদি বলতো যে ইন্টারেস্ট 250 টাকা, আর কিছু বলা নাই, তাহলে কি আপনি বুঝতে পারতেন যে এই ইন্টারেস্টটা আয় নাকি ব্যয়? জি না। জি না। এখন এখানে বলে দিছে যে ইন্টারেস্টটা ওভারড্রাফট, যেহেতু ওভারড্রাফটের উপর বোঝাচ্ছে তার মানে এই ইন্টারেস্টটা আমার জন্য ব্যয়। তাহলে যদি ব্যয় হয় তাহলে আমার অ্যাকাউন্ট থেকে কমবে নাকি বাড়বে? কমবে। কমবে। কিন্তু আমি কি করছি কমবে। খেয়াল করেন, আমি 250 টাকা বেশি বিয়োগ করছি, ওভার ক্রেডিট করছি, আমি বেশি বিয়োগ করছি। এখন কথা হচ্ছে কি, আমরা বেশি করি আর কম করি এটা আমাদের দেখার বিষয় না। খেয়াল করেন, আমি লাস্ট একটা কথা বলছি, স্ক্রিন দেখা যাচ্ছে? জি। এখানে আমরা লাস্ট একটা কথা লিখছি, সিঙ্গেল জি। ব্যালেন্স মেথডে অঙ্ক করতে গেলে কোন কাজটা সঠিক এটি বিবেচনা করা যাবে না। অর্থাৎ কোন কাজটা সঠিক নাকি বেঠিক এটা বিবেচনা আমরা করব না। এখন সোজা কথা, আমাদের অ্যাকাউন্ট থেকে বেশি বিয়োগ হয়ে গেছে, ক্যাশ বুকে যা করবে তাই। তাহলে ক্যাশ বুকে কত বিয়োগ করছে? 250 টাকা বেশি বিয়োগ করছে, আমিও 250 টাকা বেশি বিয়োগ করব। অর্থাৎ লেসের ঘরে আপনি লেখেন যে ইন্টারেস্ট অন ওভারড্রাফট, ইন্টারেস্ট on overdraft, ইন্টারেস্ট অন ওভারড্রাফট আমি আরেকটু ক্লিয়ারলি ভাবে যদি লিখি তাহলে কি লিখতে পারি? ইন্টারেস্ট অন ওভারড্রাফট ওভার ক্রেডিটেড, ওভার, এই লেখাগুলো সম্পূর্ণ আপনার মতো করে লিখবেন, হ্যাঁ? ওভার ক্রেডিটেড,
ভাইয়া এই লাইনটার বাংলাটা একটু বলবেন, ইন্টারেস্টেড অন ওভারড্রাফট ওভার ক্রেডিটেড। অর্থাৎ ইন্টারেস্ট অন ওভারড্রাফট, আচ্ছা ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট তাই লেখেন, তাহলে আরো ক্লিয়ারলি হয়ে যাবে। ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট ওভার ক্রেডিটেড, ওভার ক্রেডিটেড বানানটা একটু ভুল গেছে। আচ্ছা ওভার ক্রেডিটেড ইন ক্যাশবুক, একটু বানানটা একটু ঠিক করে নেন, আমি ঠিক করে দিচ্ছি। ওভার ক্রেডিটেড ইন ক্যাশবুক। হ্যাঁ, আমরা যদি শুধু ইন্টারেস্ট অন ব্যাংক ওভারড্রাফট এটা হবে। লিখি সংক্ষেপে হবে। হবে ওভার ক্রেডিটেড ইন ক্যাশবুক কত টাকা আছে? 250 টাকা। 250। এখানে একটা প্রবলেম হচ্ছে, আমার কিবোর্ডটায় কাজ করতেছে না মাঝে মধ্যে, ঠিক আছে, এই জন্য প্রবলেমটা এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড টাইপ চলে আসবো। লেখা হয়ে গেছে সবার? তোমরা কলম দিয়ে লিখছো তো, তোমাদের আগে হবে, আর আমার টাইপিং স্পিড একটু স্লো তো, আর অনলাইনে এইভাবে অ্যাকচুয়ালি আগে পরেও ক্লাস নেওয়া হয়নি। 250 টাকা কি ক্যাশ বুকে বেশি বিয়োগ করা হচ্ছে? হ্যাঁ, 250 টাকা বেশি বিয়োগ করা হচ্ছে। এখন কেন করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে, এটা আমরা দেখতে যাব না। ক্যাশ বুকে বেশি করছে, আমরাও করে দেব। এই যে কেন করা হচ্ছে কি না, এটার ব্যাখ্যা হচ্ছে বোথ ব্যালেন্সে করতে হয়, ঠিক আছে, সিঙ্গেল ব্যালেন্সে না। এরপরে আমরা ডি নাম্বারটা একটু পড়বো। এরপরে আছে চেক, আচ্ছা চেক অফ টাকা আছে 1560 ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংকে ডিপোজিট করা হয়েছে, রিটার্ন অ্যান্ড ডিসঅনার্ড, এবং সেটা রিটার্ন হয়েছে এবং অমর্যাদাকৃত হয়েছে, হ্যাজ বিন নট বিন ইন্টার্ড ইন দ্য ক্যাশবুক, যেটা ক্যাশবুকে লেখা হয়নি। একটু সবাই খেয়াল করবেন, একটা হ্যাঁ এটার মিনিংটা এমন দাঁড়াচ্ছে, আমি একটা চেক ব্যাংকে ডিপোজিট করছি, সেই চেকটা ব্যাংক আমাকে রিটার্ন দিছে, ফেরত দিছে। ফেরত দেওয়া মানেই চেক যদি ফেরত দেওয়া তাকে বলা হয় অমর্যাদাকৃত। চেক নিয়ে ব্যাংকে যাব, ব্যাংকে যদি আমাকে টাকা না দেয় তাহলে তারা চেকের অমর্যাদা করে, এই জন্য ডিসঅনার্ড শব্দটা ব্যবহার করছে। তারা আমাকে ফেরত দিছে, কিন্তু সেটা আমি আমার ক্যাশবুকে লিখিনি। বুঝছেন মিনিংটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা খেয়াল করুন, সাদিয়া আছে? জি ভাইয়া। আচ্ছা, সাদিয়া 1560 টাকা একটা চেক আমি সাদিয়াকে দিছি। কয় টাকা চেক দিছি? সবাই একটু রেসপন্স করবেন, কয় টাকার? 1560। 1560 টাকার একটা চেক কাকে দিছি আমি? সাদিয়াকে। সাদিয়া চেকটা যখন হাতে পাবে তখন সে তার বাসার বইতে এটা যোগ করবে না বিয়োগ করবে? যোগ করবে। যোগ করবে। কিন্তু আমি একটু চালাকি করে ওই চেকে আমি কোনো প্রকার কোনো ডেট দিইনি, ওই চেকটায় আমি কোনো ডেট দিয়ে দিইনি, বা যে কারণেই হোক ওই চেকটার ভিতরে কোনো একটা ঝামেলা আছে, ঠিক আছে, আমি এমন একটা মানে একটা খারাপ চেক তাকে দিছি। কিন্তু সাদিয়া তো ধরতে পারে নাই, সাদিয়াকে ধরতে পারছে এটা পারে নাই, সে নর্মালি চেকটা নিয়ে গেছে। তাহলে সে কয় টাকা চেক নিয়ে গেল আমার কাছ থেকে? 1560। তার মানে সে যখন হাতে পাবে তখন তার যে বাসায় যে ওই যে ক্যাশবুকের যে অ্যাকাউন্টটা আছে সেখানে সে যোগ করবে না বিয়োগ করবে? যোগ করবে। এটা হচ্ছে যোগ করলো, করার পরে বাসা থেকে বের হলো, সুন্দর করে একটা রিক্সা নিল, নিয়ে ব্যাংকে চলে গেল। এখন ব্যাংকে যখন গেল, ব্যাংক বলল যে তুমি যে চেকটা নিয়ে আসছো এই চেকে আমরা টাকা দিতে পারবো না, এই চেকে প্রবলেম আছে। তখন সাদিয়ার কি রাগ হবে নাকি ভাল লাগবে? সাদিয়া বলেন, আপনার রাগ হবে না? রাগ হবে না নাকি অন্য কিছু হবে? তখন তো রাগ হবে। আচ্ছা ঠিক আছে, যখন রাগ হলো তখন ওই রাস্তায় বসে কি তার বাসায় যে অ্যাকাউন্টে যোগ করছিল সেটাকে বিয়োগ করতে পারবে? না, না পারবে না। তখন সে রাগের মাথায় এবার আরো একটা রিক্সা নিল, এবার দুইটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলো। এখন বাসায় এসে সে এখানে বলছে হ্যাড নট বিন এন্টার ইন দ্য ক্যাশবুক, সে ক্যাশবুকে লিখতে লেখে নাই, সে যে কোনো কারণে সেটা ভুলে গেছে।
ক্যাশ বুকে কি করে নাই, লেখে নাই। এখন বলেন এই লেনদেনটায় নগদান বইয়ে অলরেডি কি যোগ করা আছে নাকি নেই? আছে। আছে। নাই, হ্যাঁ নগদান বই আছে। যোগ করা আছে। নগদান বইয়ে অলরেডি যোগ করা আছে, কারণ সাদিয়া কিন্তু প্রথমে যোগ করে গেছিল, কিন্তু সেটা পরে সে কেটে দিতে ভুলে গেছে। তার মানে আমরা দেখব নগদান বই, নগদান বইতে অলরেডি কি করা আছে, যোগ করা আছে। তার মানে আমরা দেখব নগদান বইতে অলরেডি যোগ, তাই আমরা আমাদের অ্যাকাউন্টে আছে। হ্যাঁ আমাদের অ্যাকাউন্টে এখানে আমরা যোগ করে দিব। লিখব চেক ডিপোজিটেড, লিখব চেক ডিপোজিটেড, সরি চেক ডিপোজিটেড বাট ভাইয়া এটা লেসে না গিয়ে অ্যাড কেন? ডিসঅনার্ড, আসছি আমি, ডিসঅনার বাট ডিসঅনার। এখানে আমরা লিখব কত টাকার চেক ছিল, কত টাকা, 1560 টাকা। 1560। হ্যাঁ 60। হ্যাঁ ডিসঅনার। খেয়াল করেন, এবার বলেন কি বোঝেন নাই? ভাইয়া বলছি এখানে তো অলরেডি ক্যাশ বুকে লেখা হয়েছে, তাহলে এটা বিয়োগ না হলে যোগ কেন হলো? আচ্ছা এইটাই হচ্ছে প্রবলেম। খেয়াল করেন, ক্যাশ বুকে অলরেডি যোগ আছে, এটা কি আপনি স্বীকার করতেছেন? হ্যাঁ 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 এটা আপনার ক্যাশ বুকে যোগ আছে, আপনি কি বিয়োগ করছেন? না, বিয়োগ করি নাই। করি নাই। আমরা এখন আর দেখতে যাব না, এখন আমরা বিয়োগ করতেও যাব না, আমরা এখন অঙ্কটা মিলাচ্ছি, আমরা এখন বিয়োগ করতেও যাব না। অলরেডি কোন বুকে, অর্থাৎ আমরা দেখব ক্যাশ বুকে কি করা আছে, আমাদের সিচুয়েশনটা যাবে ক্যাশ বুকে অলরেডি কি করা আছে, অলরেডি করা আছে যোগ, তাই আমরা যোগ করব। একটু দয়া করে এই আজকের ক্লাসটা একটু কষ্ট করে হলেও এইভাবে একটু করো, আর বিগত ভিডিওগুলো একটু যদি দেখে নাও তাহলে এই কোশ্চেনগুলো থাকবে না, ঠিক আছে? আমি সব কিছু বলে দিয়েছি। আর অনলাইনে ক্লাস নিচ্ছি বিধায় এমন না যে আমি হাতে রেখে কিছু করাচ্ছি, এমন মন মানসিকতাও আমার নেই, ঠিক আছে? আমি যতটুকু আমি জানি বা যতটুকু আমি পারি ততটুকুই দেওয়ার ট্রাই করছি। যেটা আমি পারি না সেটা আমি নিজ ইচ্ছাই বলে দিব যে হয়তো বা এটা আমার জানা নেই, তোমরা একটু জেনে নিও, ঠিক আছে? আচ্ছা আমাদের কোশ্চেনটা একটু আসবো, ই নাম্বারটা একটু খেয়াল করেন। টি নাম্বার হয়ে গেল, ই নাম্বার। ই নাম্বারে কি লেখা আছে, এ চেক কত টাকা, 1200 টাকা। ইস্যু টু এ ক্রেডিটর হ্যাজ নট ইয়েট বিন প্রেজেন্টেড টু দ্য ব্যাংক ফর পেমেন্ট, অর্থাৎ ব্যাংক পেমেন্টের জন্য সেটা এখনো ক্লিয়ার হয় নাই। খেয়াল করেন আগের অঙ্কটা একটু দেখেন, আগেরটা, আগের যে 1500 টাকা চেক, এটা কি ডিপোজিটরের চেক? রেসপন্স করতে হবে, ডিপোজিটরের চেক, তার মানে জি, এটা কি জি। যোগের, মানে এটা এই চেকে কি আমার টাকা বাড়ে না কমে? বাড়ে। আর এবারের চেকটা একটু খেয়াল করবেন, এই চেকটা ইস্যু করা হয়েছে কার বাড়ে। বরাবর, টু এ ক্রেডিটর, ক্রেডিটর মানে পাওনাদার, পাওনাদার বরাবর ইস্যু করা এটা হয়েছে। কম। তাহলে পাওনাদাররা কি আমাদের কাছে টাকা পাবে নাকি আমাকে টাকা দিবে? পাবে। পাবে। তাহলে তাদেরকে যদি আমি কোনো চেক দিই তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমবে না বাড়বে? কমবে। কমবে। তার মানে এই চেকের টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে লেস হচ্ছে, মূল কাহিনী হচ্ছে এইটা, কমবে। কমবে। এখানে খেয়াল করেন ক্রেডিটর, তারপরে কাহিনী কি বলছে, হ্যাজ নট ইয়েট বিন প্রেজেন্টেড ইনটু ব্যাংক পেমেন্ট, কিন্তু ব্যাংক পেমেন্টের জন্য এখনো প্রেজেন্ট হয় নাই। তার মানে মনে করেন যে এই যে পাওনাদারে আপনি একটা চেক দিছেন, যখন দিবেন তখনই কি সে ব্যাংকে নিয়ে যাবে এমন কোনো রুলস আছে নাকি সে তার সময় মতো যে টাকাটা জি, তুলে না। নিয়ে আসবে? সময় মতো তার সময় মতো নিয়ে যাবে, কিন্তু আপনি যখন চেকটা দিবেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যোগ করবেন না বিয়োগ করবেন? বাসার বই থেকে আপনার বিয়োগ করবে। বিয়োগ করবেন। বিয়োগ তার মানে করব। খেয়াল করেন আপনার বইতে আপনি কি চেক ইস্যু করার সাথে সাথে বিয়োগ করছেন নাকি করেন নাই? বিয়োগ করেছি। করছি। করছেন। আমরা কিন্তু দেখবো ব্যাংকে এখন কি করছে কিনা এটা দেখতে যাব না, কারণ আজকের অঙ্কের ক্ষেত্রে নগদান বই যা করবে তাই। তার মানে আমার অ্যাকাউন্টে যোগ আছে না বিয়োগ আছে? বিয়োগ আছে। বিয়োগ আছে। আমরা এখন বিয়োগে চলে যাব, আমরা কোনো প্রকার তর্কে যাব না। আমার অ্যাকাউন্টে বিয়োগ আছে, আমি এখানে বিয়োগে চলে যাব। তাহলে লিখবো যে চেক ইস্যু, তাই লিখবো যে চেক ইস্যু, চেক ইস্যু
বাট সরি বাট কি হয় না, এটা কি প্রেজেন্ট হয়েছে? নট জি না, not presented. প্রেজেন্টেড, PRESENTED, নট প্রেজেন্টেড। প্রেজেন্ট কোথায় হবে? ব্যাংক ব্যাংকে। তাহলে লিখবো যে নট প্রেজেন্টেড ইনটু ব্যাংক, BANK। তাহলে কত টাকার চেক ছিল এটা? আমার চেক ছিল 1200 টাকার চেক। 1200। ক্লিয়ার হয়ে গেল এটা? আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া। এরপরে আমরা এফ নাম্বারটা একটু দেখব। আমি কিন্তু আবারও বলছি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কোন বুককে ফলো করব বলো তো? নগদান বই নাকি ব্যাংকের বই? ক্যাশ বুক। হ্যাঁ, ক্যাশ বুক মানে নগদান বই, একই কথা। ক্যাশ বুক। হ্যাঁ, আমরা নগদান বলবো না, ঠিক আছে? নগদান শব্দটা কেন বলবো না? কারণ কেউ ওটাকে নগদান বলে, কেউ নগদান বলে, ঠিক আছে? আমরা সরাসরি ক্যাশ বুক বলবো। এরপরে Cash book। এফ নাম্বারটা, হ্যাঁ, টাকা আছে 1000 ডিপোজিটেড ইনটু ব্যাংক। খেয়াল করেন, এই 1000 টাকা ডিপোজিট হচ্ছে, তার মানে কি জমা হবে নাকি বিয়োগ হবে? জমা হবে। জমা হবে। জমা- ডিপোজিট ইনটু জমা ব্যাংক, হবে। হ্যাঁ, ডিপোজিটেড ইনটু ব্যাংক মানে ব্যাংকে জমা হয়েছে। বাই মানে কি? কর্তৃক বা দ্বারা। তাহলে ফেলানোটা যাচ্ছে। আচ্ছা, বাই মানে কর্তৃক বা দ্বারা। অ্যানাদার পারসন অর্থাৎ অন্য ব্যক্তির দ্বারা ব্যাংকে জমা হয়েছে কত টাকা? 1000। 1000। তাহলে আমার অ্যাকাউন্টে টাকা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। পারবে। তার মানে অন্য একজন ব্যক্তি 1000 টাকা জমা দিয়েছে, তার মানে আমার অ্যাকাউন্টে 1000 টাকা বাড়বে। এরপরে আমরা একটু ক্লিয়ারলি সম্পূর্ণ পড়ে তারপরে অ্যাকচুয়ালি আমরা খাতায় লিখবো, তার আগে লিখতে যাব না, তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুবই সেন্সিটিভ, ভুল হয়ে যায়। তারপর বলছে হ্যাজ বিন রংলি ক্রেডিটেড টু দ্য অ্যাকাউন্ট। বলছে হ্যাজ বিন রংলি, ভুলবশত ক্রেডিট করা হয়ে গেছে টু অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে ভুলবশত এটা ক্রেডিট করা হয়ে গেছে। এখন এখন খেয়াল করেন, অন্য ব্যক্তির অ্যাকাউন্টের টাকা অর্থাৎ 1000 টাকা ডিপোজিটেড ইনটু ব্যাংক বাই অ্যানাদার পারসন হ্যাজ বিন রংলি ক্রেডিটেড টু দ্য অ্যাকাউন্ট। অর্থাৎ তার অ্যাকাউন্টে 1000 টাকা রংলিভাবে যোগ হয়ে গেছে। এখন খেয়াল করবেন, এক্ষেত্রে ব্যাংকে কি এটা যোগ করা আছে নাকি যোগ করা নেই? যোগ করা ব্যাংকে যোগ করা আছে। আচ্ছা, ব্যাংকে যোগ করা আছে, অর্থাৎ ব্যাংক এটা ভুলবশত করছে। এখন খেয়াল করতে হবে, অন্য ব্যক্তির একটা টাকা, আমি আবারও বলছি খেয়াল করেন, এটা বলছে একজন অন্য ব্যক্তির 1000 টাকা আমার অ্যাকাউন্টে জমা করছে। তার মানে অন্য একজন ব্যক্তি, মনে করো যে সুমনের অ্যাকাউন্ট, নাহিদ তার অ্যাকাউন্টে টাকা জমা দিতে যাবে, নাহিদ নিজের অ্যাকাউন্টে 1000 টাকা জমা দিতে যাবে, কিন্তু ভুলক্রমে নাহিদ যে কি করলো, আমার অ্যাকাউন্টে 1000 টাকা যোগ করছে। আমার অ্যাকাউন্টে কি করছে? যোগ করছে। এখন নাহিদ যে আমার অ্যাকাউন্টে যোগ করছে, আমি কি আমার অ্যাকাউন্টে যোগ করব বাসার অ্যাকাউন্টে? না, এখানে কিন্তু কনসেপ্টটা লুকানো। ব্যাংক ভুল করছে, এখানে কিন্তু ব্যাংক ভুল করে আমার অ্যাকাউন্টে 1000 টাকা জমা করছে, কিন্তু আমি কি নিজে, এই ভুলটা তো আমি জানিও না, এই লেনদেন দেওয়ার পরে জানতে পারলাম, কিন্তু আমি তো এখানে আরো বলে দিয়েছে এটা রংলি ক্রেডিটেড করে ফেলছে, হ্যাঁ, ভুলবশত করে ফেলছে। তার মানে খেয়াল করো তাহলে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা একটু ক্লিয়ারলি ভাবে একটু বোঝাই যাই, তাহলে আপনাদের জন্য মনে হয় আরেকটু প্রবলেম হবে। নগদান বইয়ে ডেবিট হওয়া মানে যোগ হওয়া নাকি বিয়োগ হওয়া? যোগ হবে। যোগ হওয়া। যোগ। আর নগদান বইয়ে ক্রেডিট হওয়া মানে কি? বিয়োগ। বিয়োগ হবে। কিন্তু ব্যাংকের ভাষায় বা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটাকে জাস্ট উল্টা। ব্যাংকের দৃষ্টিকোণ থেকে উল্টা। ব্যাংক যদি যোগ করে তাহলে সে বলবে সে ক্রেডিট করছে, ব্যাংক যদি বিয়োগ করে তাহলে সে ডেবিট করছে। এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? বা আবার একটু বলেন। ব্যাংক যদি যোগ করে, আগে নর্মালি আমার কথাটা আগে বোঝেন, পরে লেখেন পরে, আগে বোঝেন, লেখাজোকা অনেক করা যাবে। নগদান বইয়ের কথা বলছি, অর্থাৎ ক্যাশ বুকের কথা বলছি। ক্যাশ বুকে যোগ মানে কি? ডেবিট না বিয়োগ? মানে ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট। আর বিয়োগ মানে কি? ক্রেডিট। ক্রেডিট। কিন্তু ব্যাংকের ভাষায়,
ব্যাংকের ভাষায় এটা সম্পূর্ণ উল্টো। সাউন্ড প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মাইক্রোফোনে কার যেন হেডফোনে সমস্যা আছে, এখানে যারা ক্লাস করতে আছে যে কোনো একজন ব্যক্তির হেডফোনে প্রবলেম আছে, হয়তো বা সাউন্ড লুজ আছে, ঠিক আছে। তাহলে ব্যাংকের ভাষায় যোগ করা মানে ক্রেডিট করা। একটু খাতায় লিখে নেন সবাই, একটু সুন্দর করে যে কোনো এক জায়গায় একটু লেখেন। ব্যাংকের ভাষায় ক্রেডিট করা মানে যোগ করা। লেখা হলে বলবেন। ব্যাংকের ভাষায় ক্রেডিট করা মানে যোগ করা, ব্যাংকের ভাষায় ডেবিট করা মানে বিয়োগ করা। ভাই এটা তো আগে লেখা আছে। হ্যাঁ, আপনার তো লেখা আছে কিন্তু বাকিগুলোর তো নাই। তা দুইবার লিখলে কি হয়? দুইবার লিখলে কিছু হবে? না না, ওটা তো আমার ভালো। ঠিক আছে, যদি কলম খাতা লাগে আমি দিয়ে দেবো। না ভাই দরকার। আচ্ছা যাক, লেখা হয়ে গেছে সবার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। জি ভাই। এখানে আমরা একটু খেয়াল করব, আবারও আমরা একটু মিনিংটায় যাবো। তারপরে ব্যাংক যদি ক্রেডিট করে তার মানে সে যোগ করবে না বিয়োগ করবে? যোগ করবে। যোগ করবে। এই জন্য খেয়াল যোগ করেন, করবে। টাকা আছে 1000 টাকা, ডিপোজিট ইনটু ব্যাংক, ব্যাংকে ডিপোজিট হয়েছে অ্যানাদার ব্যক্তি মানে মানে অন্য ব্যক্তির জন্য, মানে অন্য ব্যক্তি কর্তৃক। তাহলে অন্য ব্যক্তি কর্তৃক যদি যোগ হয় ব্যাংকে, তাহলে ব্যাংক ওটাকে কি বলবে, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। 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 এই জন্য বলছে Credit। সেটা অন্য ব্যক্তির টাকা, তাহলে অন্য ব্যক্তির টাকা তো আমার অ্যাকাউন্টে দিবে না, তার অ্যাকাউন্টে দিবে। যদি আমার অ্যাকাউন্টে দিয়ে থাকে তাহলে সে ভুল করছে, এই জন্য সে বলে দিছে হ্যাজ বিন রংলি ক্রেডিটেড, আমার অ্যাকাউন্টে ভুলবশত বিয়োগ করছে। সরি, আমি বললাম রংলি ক্রেডিটেড টু অ্যাকাউন্ট, অর্থাৎ আমার অ্যাকাউন্টে সে ক্রেডিট করছে, মানে সে আমার অ্যাকাউন্টে ভুলবশত যোগ করছে। এখন কনসেপ্টটা ক্লিয়ার করেন। ব্যাংকের বই যোগ করছে কয় টাকা? 1000 টাকা। 1000 নগদান বই কি এই লেনদেনে কোনো কাজ করছে? না। জি না। কোনো কাজ নেই। নগদান বইয়ে কোনো কাজ হয় নাই, কিন্তু আমরা কোন বুকের দিকে তাকাবো, নগদান বই নাকি ক্যাশ মানে নগদান বুক। নগদান বই। ক্যাশ বুক। হ্যাঁ, ক্যাশ বুকের দিকে আমরা তাকাবো। তাহলে ক্যাশ বুকে কিছু করে নাই, তার মানে জিরো, কিছু করে নাই মানে কি জি। জিরো। কিন্তু ব্যাংকের বইয়ে কি আছে, অলরেডি যোগ আছে কত, ক্রেডিট আছে কত টাকা? 1000। তার মানে আমার যদি ক্যাশ বুকের সাথে জিরো বানাতে হয়, তাহলে এখন ব্যাংকের এখন ওই 1000 টাকা যোগ আছে, ওটাকে কি করে দিতে হবে, বিয়োগ। বিয়োগ করতে হবে। এই জন্য আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে বিয়োগ বিয়োগ করতে করে হবে। দেব। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাকাউন্ট থেকে বিয়োগ করে দিব, লিখবো রংলি। কিন্তু ভাইয়া এখানে তো আমরা একটু লিখে নগদান নিই, বই একটু ক্যাশ বুক লিখে যা নিই। করবে তাই করব। হ্যাঁ, একটু লিখে নিই। আরো wrongly credited wrongly credited by bank। কত টাকা লেনদেন বলছিলাম, ভুলে গেছি, 1000 টাকা। 1000। 1000 টাকা। এবার বলেন কার কোশ্চেন করছেন? ভাইয়া বলছি আমরা তো নগদান বই যা করবে তাই করব এই হ্যাঁ, নগদান বই অঙ্কটাতে, যা করবে তাই কিন্তু করব। নগদান বই যেহেতু কিছুই করতেছে না এই লেনদেনে, তাহলে কেন আমরা এটা বিয়োগ করলাম। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে নগদান বই যা করবে তাই, তার নগদান বই কিছু করে নাই, তার মানে কি তার অ্যাকাউন্টে কি অলরেডি যোগ করা আছে, মানে সরি তার অ্যাকাউন্টে জিরো আছে। জি তার জি ভাই। কোশ্চেন যে করছেন আপনার নামটা একটু বলবেন, তাহলে আপনাকে আমি ইনডিরেক্টলি মানে ডিরেক্টলি বলতে পারবো। আপনার নামটা কি? ইরানি। আচ্ছা, ইরানি ম্যাডাম। ইরানি। হ্যাঁ ঠিক আছে ম্যাম, দেখেন একটু খেয়াল করেন, আপনার অ্যাকাউন্টে আপনি কিছু করেন নাই, তার মানে কি ওখানে ব্যালেন্স কত আছে, আপনার জিরো। হ্যাঁ। আচ্ছা, আমি আবারও বোঝানোর জন্য এখানে চলে যাই, এদিকে একটু তাকাবেন সবাই। আমি এগুলোকে মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু তাকাবো, আমাদের পাসবুকে অলরেডি কি হয়েছে বলো তো, যোগ হয়েছে নাকি বিয়োগ হয়েছে ওই লেনদেনে? যোগ হয়েছে। 1000 যোগ। যোগ হয়েছে। যোগ হয়েছে। ক্যাশ বুকে কোনো কিছু হয় নাই, তার মানে ব্যালেন্স কত, ক্যাশ বুকে ব্যালেন্স কত, জিরো। 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 এখন যদি এটাকে জিরো বানাতে হয় তাহলে এখানে অলরেডি যোগ আছে, তাহলে এখান থেকে এখন কি করে দিতে হবে,
বাদ দিতে মাইনাস হবে করতে হবে। এই জন্য আমরা এখান থেকে এই যে মাইনাস করে দিলাম 1000 টাকা। এই জন্য ক্যাশ বুকে কিছু করে নাই, তার মানে ব্যাংক মাতুব্বরি করে যোগ করছিল, তাই এখন সে এখন বিয়োগ করে দিল। তার মানে ও আচ্ছা এখানে অঙ্কটার সিস্টেম হচ্ছে এমন, মনে করেন ইরানি আজকের ক্লাসটা করতেছে, সাপোজ মনে করেন আজকের সম্পূর্ণ ক্লাসটা ইরানি করছে। এখন এই কাজটা মনে করেন যে এই ক্লাসটা আমাদের সাদিয়া আজকে করেনি, সাপোজ আজকে সাদিয়া এই ক্লাসটা করেনি। তার মানে আমি যা যা বললাম আশা করি ইরানি এই সেম কথাগুলোই তার খাতায় লিখছে নাকি অন্য কিছু লিখবে? এই যে এখানে এখানে আমি যা যোগ করছি বিয়োগ করছি, ইরানি কি এটা লিখবে না? এটাই তো লিখবে। এখন যেহেতু এই ক্লাসটা সাদিয়া করেনি, সেহেতু ইরানি সাদিয়াকে বলল, দেখো আমি তো ভাইয়ের ক্লাসটা মিস করছি, তাহলে ভাইয়া যে যে অঙ্কগুলো করাই দিছে তুমি ওইটা আমাকে একটু দাও। তাহলে খাতাটা কার কাছে চলে যাবে? খাতাটা কে নিবে? সাদিয়া। এখন সাদিয়া খাতাটা নিবে। এখন ইরানি যদি, আমি যদি সাপোজ মনে করো যে এখানে আমার কয় টাকা লেখা আছে, এই যে কত টাকা লেখা আছে? 11,500 11,500। কিন্তু 11,500 হ্যাঁ আমার এখানে 11,500 লেখা আছে, কিন্তু ইরানি এখানে ভুল ক্রমে লিখছে 1150। লিখতে পারে নাকি পারে না? এরকম ভুল হয় না? পারে। এখন এই যে যে ভুলটা হলো, এই খাতাটা কার খাতা থেকে কে কপি করবে? ইরানি খাতা থেকে সাদিয়া কপি করবে। সাদিয়া কপি করবে। তাহলে সাদিয়া এখানে কত লিখবে? 11,500 নাকি 1150? 1150। একেবারে ঠিক। এখানে হচ্ছে 1150 সেম কাহিনী। এখানে খেয়াল করেন, এখানে কোন বুক অঙ্কটা মিলাচ্ছে বলেন তো? এখানে আমরা কোন বুক লিখছি? পাসবুক ক্যাশ বুক। না, আমরা এখানে কোন বুক লিখছি? পাসবুক। পাসবুক ও পাসবুক। পাসবুক অঙ্কটা মিলাচ্ছে কার সাথে? মিলাচ্ছে ক্যাশ বুকের সাথে। কার সাথে মিলাচ্ছে ক্যাশ বুকের অঙ্কটা? সাথে। ক্যাশ বুকে। তাহলে এখন ক্যাশ বুকে যা করা থাকবে ও সেম এখানে কপি মারবে। ওই ক্যাশ বুকে যা যা করা আছে এখানে তাই করবে। খেয়াল করেন এই লাস্টের অঙ্কটায় ক্যাশ বুকে এখানে কিছু করা ছিল না। এখানে কিছু করা ছিল? ক্যাশ বুকে 1000 টাকা লেনদেনে ক্যাশ বুকে কিছু করা না। ছিল না। কিন্তু ব্যাংক কি করছিল? ক্রেডিট করছিল। ক্রেডিট করছিল মানে যোগ না বিয়োগ করছিল? যোগ করছে। যোগ যোগ করছিল। তাই ও এখন ওই ক্যাশ বুকের সাথে মিলানোর স্বার্থে ও এখন বিয়োগ করে দিল। এখানে কোন কাজটা সঠিক নাকি বেঠিক এটা মানে আমরা আর বিবেচনায় যাব না। আর কোনো আমাদের লেনদেন নেই, তার মানে আমরা নর্মালি ব্যালেন্স করব। ব্যালেন্সটা কিভাবে করব একটু সবাই একটু দেখে নাও। জাস্ট এখানে আমরা একটা দাগ দেবো। আমার দাগটা শো করছে না দাগটা? জি। আচ্ছা হ্যাঁ, আমাকে একটু হেল্প করবা। 11,500 আর এই 1560 যোগ করলে কত হয়? 13,060 টাকা। 13,060 না 60 টাকা, তাই না? হ্যাঁ। সরি আমি ভুল লিখছি। 13,060। তাহলে এবারে 840 আর এই 13,060 টাকা যোগ করলে 13,900 টাকা হবে। কত হবে? 13,900 13,900। টাকা হবে। আচ্ছা, তাহলে এই অ্যাডগুলোকে যোগ করে ফেললাম। এরপরে আমরা এখানে আমরা আরো একটা দাগ দিব। আর লেসে হবে 2,450 টাকা। হ্যাঁ, আমরা এখানে আরো একটা দাগ দিব। এখানে হবে আমাদের কত? 2,400। 2,450। আচ্ছা, আমরা তো মনে হয় সবাই জানি যে ব্র্যাকেট মানে কি, যোগ না বিয়োগ? বিয়োগ। বিয়োগ। এজন্য আমরা এই লেসগুলোকে যোগ করে একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম। এবার এই 13,900 থেকে এটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত দাঁড়াবে? 11,450 টাকা। 450 টাকা। এবার নর্মালি আমাদের অঙ্কটার ব্যালেন্সটা বের হয়ে গেছে। আমরা এটাকে একটা দুটো দাগ দিয়ে আমরা ক্লোজ করে দেব। সুন্দর করে আরেকটা দাগ দিব। তোমরা একটা আঙুল কলম দিয়ে ক্লোজ করে দাও। এখন আমাকে একটু বলো তো, এই যে 11,450 টাকা আমি বের করলাম, এটা কোন বুক অনুযায়ী বের হয়েছে? ক্যাশ বুক। পাসবুক মিলাইছে কার সাথে মিলাইছে বলো তো? ক্যাশ বুক। তাহলে এই ব্যালেন্সটা ক্যাশ বুকে আছে। অর্থাৎ আমার বোঝার জন্য তুমি এভাবে মনে রাখতে পারো, এই যে উপরে যে ব্যালেন্সটা লিখবা যদি পাসবুক লেখো, তাহলে এখানে অ্যান্সার লেখার সময় লিখে দিবা ক্যাশ বুক। অল্টারনেটে লিখতে হবে। হ্যাঁ, অল্টারনেটিভ লিখতে হবে, আর কোনো কিছু এখানে দিতে হবে ক্যাশ বুক, আর কোনো কিছু। আমি একটু এটাকে একটু হাইলাইট করে দিলাম। তোমরা তো আর হাইলাইট করতে পারবে না, আমি একটু হাইলাইট করে দিলাম। অঙ্ক শেষ। এরপরে তুমি কি করবা? তোমার কাজ হবে
এই বক্সটাকে শেষ করে দেবো একটা দাগ দিয়ে। আর সবাই পেন্সিল দিয়ে অঙ্ক করবা যাতে মুছতে পারো, ঠিক আছে? এখন বলো এখানে বোঝো নাই এমন কোনো কিছু আছে কিনা। আমি বলি এই যে আমি এটা অঙ্কটা করালাম, এই অঙ্কটার একটা অঙ্ক তুমি যদি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারো তাহলে এই অঙ্কটার জন্য আর কোনো অঙ্ক লাগে না, এটাই তোমার, তুমি সব অঙ্ক এটা দিয়েই অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা আমি একটা ভুল করছি, তোমরা মনে হয় দেখো নাই, ধরতে পারো আমি কি ভুল করছি যারা বিগত অঙ্ক করছো? এই নাহিদ বলো কি ভুল করছি? কারেক্ট নিচে কারেকশন মেথড। না, নাহিদ বলো কি ভুল করছি? নাহিদ নেই? স্যার দেখতেছি ভাই। সময় হয়েছে না? ধরতে পারতেছো না? আরে আল্লাহ, অঙ্ক কবে ভাই করতে? ডেট উপরে নাম লেখেন ডেট নি? লিখি নাই, নাম তো নাই, ডেট লিখি নাই, তাহলে এখানে ডেটটা লেখো। আমি লিখছি ভাই। ডিসেম্বর, হ্যাঁ আমি তো তোমার কথা বলিনি, তুমি তো ভালো ছেলে, আমি তো আমার কথা বলছি। আমি কি ভুল করছি? 2010 সালে তোমরা কিসে পড়তে বলো তো? ইন্টার ফার্স্ট কি বলো ইন্টার ফার্স্ট ইয়ার? কি বলবো? ইন্টার ফার্স্ট ফোরে ক্লাস 4-এ? 10 বছর ফাইভে আগে। ফাইভে যাক, 2010-এ। ফাইভে মানে ক্লাস 5-এ অঙ্ক করতাম, মানে এই অঙ্কটা যখন বানাইছিল তখন তুমি ক্লাস 5-এ পড়তা। বোঝা গেল অঙ্কটা? আমি একটু সেভ করে রাখি, শুধু তার একটু নেট কানেকশনটা থাকলেই হবে, ঠিক আছে? তাহলে সবাইকে একটু রিকোয়েস্ট করবেন যে ভাইয়া ক্লাস করতে ইনভাইট করছে আপনাদের গ্রুপে, বা অনেক সময় দেখবেন যে আমি পোস্ট করে থাকি, যতটুকু সময় পাই আপনাদের জন্য দেওয়ার জন্য চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে? জি ভাই। আর পিডিএফটা দিয়ে দিব, আপনার ওই পিডিএফ থেকে বাকি অঙ্কগুলো ট্রাই করবেন, ঠিক আছে? সবাই ট্রাই করবেন কতগুলো? যতটুকু পারেন। তাহলে আজকের না ক্লাস, হ্যাঁ বলেন। ওকে ভাই। হ্যাঁ আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট ভাইয়া ক্লাসে বলছি কথা হবে আমার একটা নতুন অঙ্ক ওয়ার্ড নিয়ে। মিনিং এ কিছু প্রবলেম হচ্ছে, যে কোনটা জমা দিচ্ছে বা কোনটা উত্তোলন করছে বা নিচ্ছে, এগুলো একটু কনফিউশন রয়েছে, এটা কিভাবে দূর করব? এটা দূর করার জন্য আপনি একটু ট্রাই করবেন, মোবাইলে অনেক ডিকশনারি আছে, তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আপনি একটু নক করেন, অথবা আপনি আগে আপাতত এই অঙ্কে যতটুকু যে ওয়ার্ড মিনিংগুলো আসছে আপনি 1 থেকে 5 পর্যন্ত ভিডিওগুলো যদি দেখেন তাহলে আশা করি কোনো প্রবলেম থাকবে না। আমার প্রত্যেকটা লেকচারই এমন করে ক্লিয়ার করে দেওয়া আছে, আশা করি। আর তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাস আবার দেখা হবে। ওকে।